শুরু হচ্ছে আমন্ত্রণ সব খবরে, কম সময়ে সব খবর একসাথে। আগামী 1 ঘন্টায় দেশ বিদেশ, খেলা, বাণিজ্য, বিনোদন সহ সব ধরনের খবর আমি আপনাদেরকে জানাবো। খুব বড় করে খবরটা বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হচ্ছে কিংবা হলো। আর নিয়মিত আয়োজনে নুসরাত বৃষ্টি স্বাগত জানাচ্ছি সবাইকে। যাচ্ছি সব খবরে। প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক কোনো মোটর রেসে শিরোপা জিতলেন আইমান সাদাত। আজ তিনি ভক্সওয়াগন অ্যামিও কাপে জুনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন। চেন্নাইয়ের জুনিয়রদের মধ্যে শীর্ষে থেকে শেষ রাউন্ডের রেস শুরু করেন বাংলাদেশের আইমান সাদাত। গতকাল সর্বকনিষ্ঠ রেসার হিসেবে শিরোপা জেতার পথে প্রথম ধাপের শুরুটা ছিল দুর্দান্ত, তবে বিপত্তি ঘটে রেসিংয়ের মাঝপথে। ভারতের সিদ্ধার্থ বারবার ব্লকের চেষ্টা করলে আইমানের কারের সাথে আকস্মিক ধাক্কা লাগে। তারপরও 394 পয়েন্ট নিয়ে জুনিয়রদের মধ্যে শীর্ষে ছিলেন আইমান। দ্বিতীয় অবস্থানে ভারতের কৌশিক, তবে ফাইনাল রাউন্ডে বাজিমাত করেন এই বাংলাদেশি দল। জুনিয়রদের মধ্যে থেকে ফাইনাল রেস জিতে শিরোপা নিজেই করে নেন তিনি। ভাবমূর্তি ফিরিয়ে আনাই হবে ছাত্রলীগের ভারপ্রাপ্ত কমিটির প্রধান কাজ। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে জানিয়েছেন ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়। তিনি বলেছেন, কারো বিরুদ্ধে চাঁদাবাজির প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এবং এর আগে সকাল থেকে নেতাকর্মীরা মিছিল করে জড়ো হতে থাকেন মধুর ক্যান্টিনে। 11টার দিকে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক। কুশল বিনিময় করেন শিক্ষার্থীদের সাথে। আগামীকাল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু করবেন কাজ তারা। বাংলাদেশ ছাত্রলীগ কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। চাঁদাবাজ, টেন্ডারবাজ এরকম কাউকে বাংলাদেশ ছাত্রলীগ প্রশ্রয় দেয় না। সুতরাং আমরা যদি কোনো প্রমাণ পাই এরকম যে তারা চাঁদাবাজি করছে, তারা ছাত্রলীগের দুর্নাম করছে, আমরা ব্যবস্থা নেব সাথে সাথে। কোনো লবিং তদবির এইসবের চিন্তা আপনারা না করে আপনারা সরাসরি ছাত্রলীগের আদর্শ মেনে পরিশ্রম করুন, আপনারা সঠিক মূল্যায়ন পাবেন, আমরা কথা দিয়ে যাচ্ছি। শৃঙ্খলা ভঙ্গের দায়ে এই প্রথম ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, এমনটি বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অনিয়ম দুর্নীতি করলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। দুপুরে নারায়ণগঞ্জের ভুলতা ফ্লাইওভার পরিদর্শনে গিয়ে কথা বলেছেন ওবায়দুল কাদের। ছাত্রলীগের ইতিহাসে আছে এভাবে একটা কমিটি হওয়ার পর প্রেসিডেন্ট সেক্রেটারিকে অব্যাহতি দেওয়া, রিজাইন করতে বলা, এটা তো একটা বিরাট সাংগঠনিক পদক্ষেপ। অ্যাক্টিং প্রেসিডেন্ট, অ্যাক্টিং জয়েন্ট সেক্রেটারি, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট, ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি করা হয়েছে। তাদের উপর দায়িত্ব হচ্ছে পরবর্তী সম্মেলন করার জন্য প্রস্তুতি। এদিকে পদ হারানো ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর বিচারের দাবি করেছে ছাত্রলীগের পদবঞ্চিতরা। গত মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বিক্ষোভ করেন তারা। ঘণ্টা দুয়েক পরেই টিএসসি হয়ে শোভন রাব্বানীকে বহনকারী গাড়ি এলিফ্যান্ট রোডের দিকে যাওয়ার সময় তাদের পক্ষেও স্লোগান দেন কিছু শিক্ষার্থী। ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদককে বহিষ্কার, ক্ষমতাসীন দলের দুর্নীতির চিত্র তুলে ধরেছে, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। বলেন, বাংলাদেশে এখন নির্বাচনী স্বৈরতন্ত্র চলছে। এটাতে আমরা শুধুমাত্র একটা প্রকাশ পেয়েছি, যেটাতে একটা সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারিকে আওয়ামী লীগের সভাপতি এবং দেশের প্রধানমন্ত্রী তাদেরকে বহিষ্কার করতে হয়েছে। এটা তো সারা দেশে এটাই চলছে। এটাই প্রমাণ করে যে দুর্নীতি কোন পর্যায়ে কোথায় গিয়ে পৌঁছেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির ভূত চেপে বসেছে। প্রতিবাদে অভিনব ভূত তাড়ানো মিছিল করেছে বিভিন্ন ছাত্র সংগঠন। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান, রোকেয়া হলের প্রভোস্ট জিনাত হুদা এবং বিজনেস অনুষদের ডিন রুবায়াতুল ইসলামের পদত্যাগ দাবি করেছেন তারা। একই সাথে ভর্তি জালিয়াতির মাধ্যমে ডাকসু নির্বাচন করা 8 প্রতিনিধির পদত্যাগও দাবি করেছেন শিক্ষার্থীরা। ভিসির বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ এবং দুর্নীতির তদন্তের দাবিতে আজও বিক্ষোভ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। দুপুরে সমাজবিজ্ঞান অনুষদের সামনেই এই বিক্ষোভ মিছিল করে আন্দোলনরত শিক্ষার্থীরা। দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এই ব্যানারে বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা ঘুরে মুরাদ চত্বরে গিয়ে শেষ হয়। পুলিশ
পুলিশ বাহিনী নিষ্ঠার সাথে কাজ করছে বলে সন্ত্রাস, জঙ্গিবাদ এবং মাদক নির্মূল করা সম্ভব হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে রাজশাহীর সারদায় ৩৬তম বিসিএস সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে একথা বলেছেন তিনি। নির্দেশনা দিয়েছেন মাদক এবং জঙ্গিবাদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত রাখার। জনগণের নিরাপত্তা দেয়া পুলিশের দায়িত্ব উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, মানুষ যাতে সর্বোচ্চ সেবা পায় সে লক্ষ্যে যথেষ্ট পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে এবং উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা সহ বেতন ভাতাও বাড়ানো হয়েছে। পুলিশ বাহিনী অত্যন্ত দক্ষতার সাথে তাদের প্রকৃত দায়িত্ব পালন করছে বলে আজকে আমরা জঙ্গিবাদ দমন করতে পেরেছি, সন্ত্রাস নিয়ন্ত্রণ করতে পেরেছি। মাদকের বিরুদ্ধে অভিযান চলছে, এই মাদক অভিযান চলবে। থানার ওসিরা না শুধরালে নিজেই থানার দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটনের নতুন কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। দায়িত্ব নিয়ে সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন তিনি। বলেছেন, তার প্রথম এবং প্রধান লক্ষ্য থানায় সাধারণের হয়রানি বন্ধ করা এবং কেউ হয়রানির শিকার হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে ঊর্ধ্বতন থেকে অধস্তন কাউকেই ছাড় দেওয়া হবে না। এছাড়া ট্রাফিক ব্যবস্থার উন্নতি এবং জঙ্গিবাদ দমন সহ নানামুখী পদক্ষেপের কথাও তুলে ধরেছেন নতুন কমিশনার। পুলিশি সেবা পেতে কোনো আর্থিক বিনিময় যাতে না দিতে হয় সেটির বিষয়ে আমি অত্যন্ত কঠোর থাকব। কোনো থানায় কোনো ভিকটিম অথবা অপরাধের শিকার কোনো ব্যক্তি যাওয়ার পরে যদি দুর্ব্যবহারের শিকার হয়, অন্যায় আচরণের জন্য আমাদের অফিসারদের রক্ষা করার চেষ্টা করব না। সিলেটে পুলিশ কনস্টেবল আশরাফুলের মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। কাগজে কলমে সড়ক দুর্ঘটনা বলা হলেও পরিবার অভিযোগ করছে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা দাবি করছে ওসির সাথে স্ত্রীর অনৈতিক সম্পর্কের জেরেই খুন হয়েছেন কনস্টেবল আশরাফুল। তার মোবাইল ফোনের ভিডিও ফুটেজ সিলেট মেট্রোপলিটন কমিশনারের কাছে জমা দিয়েছে স্বজনরা। এটা তখন আমরা লাস্ট গ্রহণ করি, তখন লাস্টের পরিপ্রেক্ষিতে একটা বক্তৃতা হয়েছিল, ওইখানে আমরা কমিশনারের সরাসরি বলছি আমাদের কাছে লাস্ট সন্দেহ মনে হয় নাই, যাতে তদন্ত করে সঠিক একটা তথ্য বাহির করা হয়। পোস্টমর্টমের লাস্টের শরীরে আমি বুক পর্যন্ত দেখি কোনো দাগ নাই, তখন আমি ওইটার ব্যাপারে আপনার কি মনে হয় লাস্টের কোনো দাগ নাই, এটা কি সড়ক দুর্ঘটনা? সরকার আদালত ব্যবহার করে ছাত্রদের কাউন্সিল বন্ধ করেছে এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রেজভী আহমেদ। দুপুরে গণতন্ত্র দিবস উপলক্ষে ছাত্রদল আয়োজিত পল্টনের মিছিলে যোগ দিয়ে এমন মন্তব্য করেছেন তিনি। সরকার ছাত্রদলের গণতান্ত্রিক চর্চা বন্ধ করে দিতে চায় উল্লেখ করে রেজভী আহমেদ বলেছেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজপথে সংগ্রাম অব্যাহত থাকবে। তারা আদালতকে কষায়ের ছুরি হিসাবে ব্যবহার করছে, আর ওই ছুরি দিয়ে কাউন্সিল বন্ধ করছে। কাউন্সিল মানে তো হচ্ছে গণতন্ত্রের একটা চর্চা, অর্থাৎ কাউন্সিলররা নির্বাচিত করবেন তাদের ব্যক্তিত্ব। এইটা বন্ধ করাচ্ছেন শেখ হাসিনা, এইটা চলতে পারে না। রংপুর ৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী দেবে কিনা কাল সেই সিদ্ধান্ত জানা যাবে। দুপুরে বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে যৌথ সভা শেষে দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গা এমনটাই জানিয়েছেন। বলেছেন, আওয়ামী লীগের সাথে একজোট হয়ে জাতীয় নির্বাচন করেছে তার দল, তাই জাতীয় পার্টির আসনে ভোট হলে আওয়ামী লীগ সেখানে প্রার্থী দেবে কিনা তা ভাবা হবে। রংপুর ৩ আসনটি, এটাও কিন্তু আমাদের এই ২২টি আসনকে আমরা তাদের কাছ থেকে নিয়েছিলাম, তার মধ্যে এটিও ছিল। এর মধ্যে অন্য কোনো স্থানেও যদি সংসদ সদস্য না থাকতে পারেন, সেখানেও কিন্তু তারা কোনো সময় তাদের ক্যান্ডিডেট দেবে না, এবং আমরাও একাদশ পার্লামেন্টের কোনো আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব না। শ্রম আইন অনুযায়ী বেতন ভাতা পরিশোধ না করা সহ বিভিন্ন অভিযোগে কাঁচ করে ঢাকা সিলেট মহাসড়কে বিক্ষোভ এবং সড়ক অবরোধ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে পুলিশ লাঠিচার্জ এবং টিয়ার শেল ছুঁড়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এই সময় ২০ শ্রমিক এবং ৫ পুলিশ সদস্য আহত হয়। সিরাজগঞ্জের শাহজাদপুরের সাব রেজিস্ট্রার সুব্রত কুমার দাসকে সাময়িক বরখাস্ত এবং বিভাগীয় মামলার সিদ্ধান্ত জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। এর আগে সেবা গ্রহীতা এবং দলিল লেখকদের কাছ থেকে রেট বেঁধে ঘুষ, বাণিজ্য এবং দালাল চক্রকে সহায়তা সহ নানা অভিযোগ আনা হয় সুব্রত কুমারের বিরুদ্ধে। আর এ নিয়ে যমুনা টেলিভিশনে প্রতিবেদন প্রচারের পরে নড়েচড়ে বসে প্রশাসন। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাকে
ফৌজিয়া রাজধানীর ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত বছর ছাত্রী অরিত্রী অধিকারী আত্মহত্যার ঘটনায় উত্তেজনাকর পরিস্থিতির মুখে তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস সহ 3 শিক্ষককে সরিয়ে দেওয়া হয়। এরপরে এপ্রিলে প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত হলেও অনিয়মের অভিযোগ ওঠায় তা বাতিল করে শিক্ষা মন্ত্রণালয়। আবারও ইয়েলো ভেস্ট আন্দোলনের সহিংসতা ছড়ালো ফ্রান্সের রাজপথে। শনিবার নান্টিস শহরে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের পদত্যাগের দাবিতে সকাল থেকে রাজপথে জড়ো হয় কয়েকশো আন্দোলনকারী। নিরাপত্তা বাহিনী বাধা দিলে তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে বিক্ষোভকারীরা বেশ কিছু দোকানপাট এবং স্থাপনায় ভাঙচুরও চালায়। সহিংসতার দায়ে অন্তত 21 বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। জ্বালানি শোধনাগারে ড্রোন হামলার পরে তেলের উৎপাদন কমানোর ঘোষণা দিল সৌদি আরব। ফলে রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান আরামকোর দৈনিক উৎপাদন অর্ধেকে নামবে। এই ঘটনায় তেলের বাজারে অস্থিরতার আশঙ্কা বিশ্লেষকদের। এদিকে হুতিদের হামলার উপযুক্ত জবাব দেওয়ার হুমকি দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। যুক্তরাষ্ট্রের দাবি, হামলার পেছনে কলকাঠি নাড়ছে ইরান। ক্ষতি এতটাই বেশি হয়েছে সৌদি প্রশাসনের যে এ হামলা রিয়াদের বিরুদ্ধে অন্যতম সফল অভিযান হিসেবে তালিকার শুরুতেই থাকবে। বিগত 5 বছর ধরে ইয়েমেনে আগ্রাসন চালাচ্ছে সৌদি আরব। তার উপযুক্ত জবাব দেয়াই লক্ষ্য ছিল। অবরোধ আর আগ্রাসন জারি রাখলে সামনের দিনগুলোতে আরও বড় ক্ষতির সম্মুখীন হবে রিয়াদ। ইয়েমেনে দীর্ঘদিন ধরে সামরিক তৎপরতা চালিয়ে আসছে সৌদি আরব। বিশেষ করে মানবাধিকার লঙ্ঘনের বহু অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। হুতিদের এ হামলার পর নিজেদের যাবতীয় কর্মকাণ্ড যৌক্তিক ও বৈধ বলে দাবি করার সুযোগ পেল রিয়াদ। মার্কিন সেনা অভিযানে নিহত হয়েছেন জঙ্গি গোষ্ঠী আল কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেন, নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কবে, কোথায় এবং কিভাবে তাকে হত্যা করা হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি। হোয়াইট হাউস প্রকাশিত এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন, আফগানিস্তান পাকিস্তান ভূখণ্ডের কোনো এক এলাকায় মার্কিন বাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযানে হামজা নিহত হন। কাশ্মীরে দখলদারিত্ব এবং গণহত্যা গোপনে আন্তর্জাতিক মহলের দৃষ্টি পাকিস্তানের দিকে সরাচ্ছে ভারত। শনিবার আল জাজিরাকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান। বলেছেন, ভারতের সাথে যুদ্ধ বাঁধলে পরমাণু অস্ত্রের ব্যবহারের মাধ্যমে এর ইতি ঘটবে। অন্যদিকে গুজরাটের একটি অনুষ্ঠানে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং হুঁশিয়ারি দিয়েছেন, কাশ্মীর ইস্যুতে ধর্মভিত্তিক রাজনীতি করছে পাকিস্তান। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে স্কুল শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই। শনিবার একাধিক টুইটে তিনি বলেছেন, কাশ্মীরের শিক্ষার্থীরা যাতে নিরাপদে আবারও স্কুলে ফিরতে পারে সে বিষয়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যেন আলোচনা হয়। গত আগস্টের মাঝামাঝি স্কুল খুললেও দফায় দফায় কারফিউতে কাশ্মীর উপত্যকার অধিকাংশ ছাত্রছাত্রী হাজির হতে পারছে না। চুরি গেছে সারা জাগানো স্বর্ণের কমোড। ব্রিটেনের ব্লেইনহেম প্রাসাদে প্রদর্শনীর শেষে এই অঘটন হয়। এর বাজার মূল্য 10 লাখ ইউরো। স্বর্ণের এই কমোডটি বানিয়েছিলেন ইতালিয়ান শিল্পী মরিসিও ক্যাতেলান। স্থানীয় পুলিশ জানিয়েছে, এটা ঘাঘু অপরাধী চক্রের কাজ। সন্দেহভাজন এক ষাটোর্ধ্ব ব্যক্তিকে আটক করা হয়েছে। বাকিদের সন্ধানে চলছে তল্লাশি। চুরির পর প্যালেস বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। ফ্রান্সের ডিউফেল চলচ্চিত্র উৎসবের সেরা পরিচালক নির্বাচিত হলেন অ্যানি সিলভারস্টেইন। বুল চলচ্চিত্রটির জন্য তিনি গ্র্যান্ড জুরি অ্যাওয়ার্ডে ভূষিত হন। তার পরিচালিত বুল চলচ্চিত্রের জন্যই এই সম্মাননা। সোয়ালো সিনেমার জন্য কার্লো মিরাবেলা ড্যাভিসের হাতে উঠেছে বিশেষ পুরস্কার। গতকাল উৎসবের সমাপনী দিনে জমকালো আয়োজনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ডিজাইনার মৌলি গৌডাদের স্প্রিং সামার কালেকশনের মধ্য দিয়ে শুরু হলো লন্ডন ফ্যাশন উইক। আবহাওয়ার কথা মাথায় রেখে তার ট্রেডমার্ক সূক্ষ্ম জালি কাপড়ে বুনেছেন পোশাক, আর সাথে ছিল ফ্রিল অ্যান্ড লেস। হালকা রঙের ব্যবহার সেসবে এনে দিয়েছে আভিজাত্য। এবারে প্রথম তার কয়েকটি পোশাকে ছিল ফ্লোরাল প্রিন্টের ছোঁয়া। দর্শক, চলছে সব খবর ছোট্ট আরো একটা বিরতি। ফিরছে একটু পর, আমাদের সাথে থাকুন।
আফটারনুন, আপনারা দেখছেন সব খবর। ওয়ালটন ফ্রিজ কিনে হতে পারেন প্রতিদিনই মিলেনিয়ার ও অসংখ্য লাখপতি। ওয়ালটন, আমাদের পণ্য। ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে চুয়াডাঙ্গার দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। কর্মী সমর্থকরা জানিয়েছেন সদর উপজেলা মোমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনের দিন ছিল আজ এবং সেটিকে কেন্দ্র করে সদর উপজেলা চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগ সহ সভাপতি আসাদুল হক বিশ্বাসের সমর্থকদের সাথে স্থানীয় সংসদ সদস্য সমর্থিত আব্দুল মান্নান নান্নু গ্রুপের লোকজনরা বিকেলে বিবাদে জড়ায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মানিকগঞ্জের হরিরামপুরে মামলা দিয়ে হয়রানি সহ নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা কাঞ্চন বিশ্বাসের বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ, ক্ষমতাসীনদের ছত্রছায়া এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন তিনি। চাঁদাবাজি, প্রতারণা সহ নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগও আছে তার বিরুদ্ধে। পেশাগত জীবনের শুরুতেই অনিয়মের মাধ্যমে একটি স্কুলে শিক্ষকের পদ হাতিয়ে নেওয়ার অভিযোগও আছে এই কাঞ্চনের বিরুদ্ধে। অভিযোগের মুখে পড়ে চাকরি থেকে স্বেচ্ছায় সরে আসেন তিনি। তবে অভিযুক্তের দাবি সবই তার বিরুদ্ধে ষড়যন্ত্র। ইসলাম জাল দলিল মলিল আগর বাগর করে নারী নির্যাতন করে এই তার পেশা ব্রিটিশ আমলের পড়ছা বলে দে ফটোকপি করে জাল দলিল করে ও তিনি যে বানায় এটা। তার নিয়ন্ত্রণে কিছু মহিলা আছে, তাদের যে কোনো সময় যে কোনো মানে সম্ভ্রান্ত ব্যক্তিকে হয়রানি করে। হেয় প্রতিপন্ন করার জন্য, সামাজিকভাবে মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য এগুলো করা হয়। উড়াল সেতু বড় বড় অবকাঠামো উন্নয়ন প্রকল্পের বীমা দেশে হলে বীমা কোম্পানিগুলোর আয় বাড়বে 1,500 কোটি টাকার বেশি। এতে সরকারও বাড়তি 1.5 থেকে 200 কোটি টাকা রাজস্ব পাবে। সক্ষমতা নেই এমন অজুহাতে এতদিন বড় বড় প্রকল্পের বীমা হতো বিদেশে, তাই দেশে সব ধরনের বীমা করার অর্থমন্ত্রীর ঘোষণায় বীমা কোম্পানিগুলো আশাবাদী। সরকারি সাধারণ বীমার পুনঃবীমা দপ্তর আলাদা করার কথাও জানিয়েছেন তারা। আমরা ভ্যাট রেভিনিউ থেকে আমরা সরকার ডিপ্রাইভ হচ্ছে, ইন্স্যুরেন্স কোম্পানিগুলো রুগ্ন হচ্ছে। কেন বাইরে যাব? আমরা ভিতরেই করতে পারি সব কিছু। মাননীয় অর্থমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাবো না, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে তিনি সেটা বুঝতে পারছেন। ইন্স্যুরেন্সের যে এখন যে মার্কেট, এটা একটা বিরাট আপনার জাম্প করবে এবং আমি মনে করি প্রায় 800-1000 কোটি টাকা বেড়ে যেতে পারবে ইনশাআল্লাহ। আর এই বছরই আপনি দেখবেন যে এটা 4,500 কোটি টাকার উপরে চলে যাবে। ফরেন কারেন্সি সেভ হবে এবং আমাদের ইন্ডাস্ট্রিগুলি, আমাদের ইন্স্যুরেন্স কোম্পানিগুলি ইন্স্যুরেন্সগুলি পাবে। বীমা খাত উন্নত বিশ্বের পর্যায়ে নিয়ে যেতে চায় সরকার। এই বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনাও রয়েছে। সকালে বীমা কোম্পানির চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালকদের সাথে বৈঠকে একথা বলেছেন অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল। তিনি বলেছেন 3 মাসের মধ্যে বীমা কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে হবে। কিছুতেই সংকট কাটছে না পুঁজিবাজারের। 2010-এর পর থেকেই দরপতন চলছে থেমে থেমে, আর এতে ব্যক্তির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও। সংশ্লিষ্টরা বলছেন আস্থাহীনতা, তারল্য সংকট এবং নিয়ন্ত্রক সংস্থার কিছু সিদ্ধান্তে ত্বরান্বিত হচ্ছে পতন। অস্থিতিশীল বাজার স্বাভাবিক করতে কর্তৃপক্ষের কোনো তৎপরতা না থাকায় হতাশ বিশ্লেষকরা। নীতি সহায়তা ছাড়া স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা সম্ভব নয় বলেও মনে করছেন তারা। আমার শ্বশুরের কাছ থেকে টাকা এনে বিনিয়োগ করছি, আমার বইয়ের গয়না বিক্রি করছি, বিক্রি করে আমি অ্যাভারেজ করছি। যতবার আমি অ্যাভারেজ করছি ততবারই আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। বাজার পড়ার একটা বড় কারণ হলো যে তারল্য সংকট। টোটালি এই বাজারটা একটা সিক বাজার হয়ে গেছে। মার্কেটের অনেকগুলো কোম্পানি আছে, যেমন মেঘনা পেট্রোলিয়াম, যমুনা অয়েল, তিতাস গ্যাস, এদের কিন্তু ভালো পরিমাণে অর্থ পড়ে আছে। তো এখন ওই টাকা যদি গভর্নমেন্ট নেয়, কোন প্রসিডিওরে নেবে, সেক্ষেত্রে এটার জন্য এর আর্নিংয়ে একটা ইফেক্ট করতে পারে। আমাদের বাজারটা সম্পূর্ণভাবে ইকুইটি নির্ভর না, আমরা এটি লোন নির্ভর একটা বাজার। এই লোনের কারণে যখনই বাজার একটু প্রেশারের মধ্যে পড়ে, এটি সেল প্রেশারে পড়ে, ফোর্স সেলে পড়ে। এই যে একটা বাজেটারি সিজন চলে গেল, অনেকে আশা করেছিল যে ট্যাক্স রিলেটেড কিছু ইনসেন্টিভ দেওয়া হবে, নাথিং ইজ দেয়ার। মজবুত ভিত্তির উপর দাঁড়া না করাতে পারে তা আপনার জিডিপি গ্রোথ রেট এখন যেটা দেখছেন সেটা টিকবে না। এদিকে বড় ধরনের দরপতনের মধ্য দিয়ে সপ্তাহ পার করলো পুঁজিবাজার। নিম্নমুখী প্রবণতা অব্যাহত ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জে। প্রধান সূচক কমেছে প্রায় 79 পয়েন্ট, লেনদেন কমেছে 287 কোটি টাকা। বিনিয়োগকারীদের মাঝে বেড়েই চলেছে আস্থার সংকট। তালিকাভুক্ত 357টি প্রতিষ্ঠানের মধ্যে 66টির দাম বেড়েছে এবং কমেছে 276টি। আর অপরিবর্তিত ছিল 13টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। লেনদেন হয়নি 2টি প্রতিষ্ঠানে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া 304টি প্রতিষ্ঠানের মধ্যে 54টির দর বেড়েছে, কমে গেছে 232টির। আর অপরিবর্তিত ছিল 18টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। এনসিসি
ডিসি ব্যাংকের তথ্য অনুযায়ী মুদ্রাবাজার খবরে টাকার বিপরীতে অপরিবর্তিত আছে মার্কিন ডলারের দাম, যা বিক্রি হচ্ছে 84 টাকা 50 পয়সা দরে। পাউন্ড আজ সামান্য বেড়ে লেনদেন হচ্ছে 107 টাকা 95 পয়সা এবং কিছুটা বেড়েছে ইউরোর দাম, লেনদেন হচ্ছে 96 টাকা 35 পয়সায়। 20 টাকা 30 পয়সা গুনতে হচ্ছে প্রতিটি মালয়েশিয়ান রিঙ্গিতের জন্য। ভারতীয় রুপি হাত বদল হচ্ছে 1 টাকা 19 পয়সায়, আর 22 টাকা 53 পয়সা গুনতে হচ্ছে প্রতিটি সৌদি রিয়ালের জন্য। ত্রিদেশীয় সিরিজের খবরে তৃতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। দুই দলই অপরিবর্তিত দল নিয়ে খেলতে নামছে। চট্টগ্রাম টেস্টে আফগানিস্তানের কাছে 224 রান হেরে মানসিকভাবে পিছিয়ে আছে বাংলাদেশ দল। যদিও আফিফ হোসেনের দুর্দান্ত ব্যাটিংয়ে জিম্বাবুয়ের বিপক্ষে জয়ে কিছুটা স্বস্তি ফিরেছে। সবশেষ দু দলের টি-20 মোকাবেলায় আফগানদের বিপক্ষে 3-0-তে হেরেছিল বাংলাদেশ। এদিকে এই ম্যাচের জন্য দলের সাথে যুক্ত হয়েছেন পেসার আবু হায়দার রনি। দর্শক, আমাদের সহকর্মী মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি কভার করছেন সালাউদ্দিন সুমন, যোগ দিয়েছেন আমার সাথে সরাসরি। সুমন, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, আফগানদের বিপক্ষে তো টেস্টে হেরেছে বাংলাদেশ, টি-20-তে কি টাইগারে ঘুরে দাঁড়াতে পারবে, কি মনে হচ্ছে? নিঃসন্দেহে ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে এবং দর্শকরা, ক্রিকেটাররা সবাই কিন্তু সেটি বিশ্বাস করে এবং সেই ধরনের পরিকল্পনা কিন্তু বাংলাদেশ সাজিয়েছে। তবে বাস্তবতা একটু হলেও ভিন্ন, কারণ এই ফরম্যাটে আফগানিস্তান যেভাবে ক্রিকেট খেলে এসেছে এ পর্যন্ত, তাতে করে তারা বাংলাদেশের চেয়ে নিঃসন্দেহে এগিয়ে, যদিও ঘরের মাঠে খেলছে বাংলাদেশ। আপনি যদি দেখেন যে বাংলাদেশের সাথে সবশেষ 4বার মুখোমুখি হয়েছে আফগানিস্তান, সেখানে কিন্তু প্রথমবার তারা হেরেছিল, বাকি 3বার কিন্তু বাংলাদেশ দাঁড়াতে পারেনি। র্যাঙ্কিংয়ে 7 নম্বরে আছে আফগানরা, বাংলাদেশ আছে 10 নম্বরে। সবকিছু মিলে শক্তির বিচার, ভেরিয়েশন বলেন বা এনার্জির দিক থেকে কিছুটা হলেও এগিয়ে থাকবে আফগানিস্তান। তবে দেশের মাটিতে সাকিব আল হাসানের দল যেভাবে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাকফুটে যেও ঘুরে দাঁড়িয়েছে, সেখান থেকে কিন্তু আত্মবিশ্বাসে একটা রসদ পাবে তারা এবং নিঃসন্দেহে সেটি কাজে লাগিয়ে এবং হোম ভেন্যু, দর্শক সাপোর্ট কাজে লাগিয়ে আফগানিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। বৃষ্টি, নিঃসন্দেহে সেই আশাই রইল। অনেক ধন্যবাদ সালাউদ্দিন সুমন, মিরপুর থেকে যোগ দিয়েছিলেন আপনি। অ্যাশেজের খবরে সিরিজের শেষ ম্যাচ ইংল্যান্ডের দেয়া 399 রানের লক্ষ্যে লড়ছে অস্ট্রেলিয়া। শেষ খবর পর্যন্ত, মধ্যাহ্নবিরতি পর্যন্ত অজিদের সংগ্রহ 3 উইকেটে 68 রান, 9 উইকেটে 313 রান নিয়ে চতুর্থ দিন শুরু করে ইংলিশরা, কিন্তু মাত্র 10 রান যোগ করে ইংলিশ থামে ইংল্যান্ডের। জো ড্যানলি করেন ইনিংস সেরা 94 রান। অজিদের পক্ষে 4 উইকেট নেন নাথান লায়ন। লা লিগায় ভ্যালেন্সিয়াকে 5-2 গোলে হারিয়ে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। ন্যু ক্যাম্পে ম্যাচের দ্বিতীয় মিনিটে স্কোর শিটে নাম তুলে মেসির অভাব বুঝতে দেননি আনসু ফাতি। 7 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন টিলিয়ং, তবে 27 মিনিটে গেমেইরোর গোলে 2-1 গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় ভ্যালেন্সিয়া। 51 মিনিটে জেরার্ড পিকের গোলের পরে লুইস সুয়ারেজ 61 আর 82 মিনিটে 2 গোল করলে 5-1 গোলে এগিয়ে যায় বার্সা। ম্যাচের অতিরিক্ত সময়ে গোমেজের গোলে ব্যবধান কমালেও হার এড়াতে পারেনি ভ্যালেন্সিয়া। এদিকে লা লিগায় আরেক বিগ ম্যাচে কষ্টার্জিত জয় রিয়াল মাদ্রিদের। বার্নাব্যুতে স্বাগতিকদের দারুণ চ্যালেঞ্জের মুখে ঠেলে দেয় লেভান্তে। যদিও কারিম বেনজেমার জোড়া আর ক্যাসেমিরোর 1 গোলে 40 মিনিটের মধ্যেই 3-0 লিড নেয় রিয়াল মাদ্রিদ, কিন্তু 49 মিনিটে মাওরাল এবং 75 মিনিটে মেলেরোর গোলে ব্যবধান 3-2 করে ফেলে লেভান্তে। তবে শেষ পর্যন্ত পরাজয় রুখতে পারেনি। 4 ম্যাচে রিয়ালের পয়েন্ট 8, লেভান্তের 6। ফ্রেঞ্চ লিগে স্টার্সবার্গের বিপক্ষে 1-0 গোলের কষ্টার্জিত জয় পেয়েছে পিএসজি। ম্যাচের শুরু থেকে আক্রমণ করেও গোলের দেখা পায়নি স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধেও চলে দুই দলের ছন্ন ছাড়া ফুটবল। তবে ম্যাচের অতিরিক্ত সময়ে দিয়ালোর ক্রস থেকে বাইসাইকেল টিকে দলের জয় নিশ্চিত করে চলতি মৌসুমের প্রথম পিএসজি জার্সিতে মাঠে নামা নেইমার। 5 ম্যাচ শেষে 12 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই রইল পিএসজি। চট্টগ্রামে সারা ফেলেছে নতুন চালু হওয়া সুইমিং পুল। সাঁতার শিখতে আগ্রহীদের ঢল নেমেছে রীতিমতো। 5 দিনেই জমা পড়েছে কয়েকশো আবেদন। আর এই সুইমিং পুলে রয়েছে স্বয়ংক্রিয় পানি শোধনাগার। সাঁতার শেখার ফি মাসে 3000 টাকা। জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে প্রায় 12 কোটি টাকা খরচে নির্মিত আন্তর্জাতিক মানের এই সুইমিং পুল চালু হয় গত 9 আগস্ট। 1500 দর্শক বসার সুবিধা রয়েছে এখানে। পুকুরে শিখেছিলাম, কিন্তু বেশি দিন হয়নি, তো আমার মনে হচ্ছে ওটার থেকে এটাই বেটার। কখনো কোথাও সাঁতার শিখিনি, এখানে এসে আমার ভালো লাগছে। তাদেরকে আমরা প্রথমে বাঁশ ধরে ডুব দেওয়া শেখাচ্ছি, তারপরে কিক শেখাচ্ছি। প্রথমে ববিং, তারপরে হচ্ছে আপনার কিভাবে শরীরটা ভাসানো লাগবে, এগুলো বিষয়ে আমরা তাদেরকে উপরে দেখাচ্ছি। ফর্মটা ফিল আপ করবে, করে তারপর এখানে এসে জমা করে তার একটা আইডি কার্ড হবে, আইডি কার্ড দিয়ে তারপর সেখানে প্রবেশ করবে, প্রবেশ করে তার নির্ধারিত সময়ে 1 ঘন্টা সেখানে সাঁতার কাটবে।
গেল 54 দিনে বেনাপোল এক্সপ্রেস ট্রেন সার্ভিস আদায় হয়েছে 80 লাখ টাকার রাজস্ব। স্টেশন মাস্টার জানিয়েছেন, দিনে দিনে যাত্রী সংখ্যা বাড়ছে বেনাপোল এক্সপ্রেসে। গেল 17 জুলাই ভিডিও কনফারেন্সে বেনাপোল ঢাকা বেনাপোল ট্রেন সার্ভিসটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইসলামী ব্যাংকের প্রথম ব্যাংকিং বুথের উদ্বোধন হয়েছে সকালে। রাজধানীর বিজয়নগরে বুথের উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও মোহাম্মদ মাহবুবুল আলম। ব্যাংকিং বুথে অ্যাকাউন্ট খোলা, ডিপিএস ফিক্সড ডিপোজিট হিসাব খোলা, টাকা জমা, উত্তোলন এবং ইউটিলিটি বিল জমা, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন জনকল্যাণমূলক ভাতা প্রদান সহ সেবা দেওয়া হচ্ছে। নওগাঁয় অনুষ্ঠিত হয়ে গেল ব্যবসায়ীদের মিলন মেলা 2019। শনিবার বিকেলে শহরের কাঁঠালতলির একটি হোটেলে মেলার আয়োজন করেন স্থানীয় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল। বক্তারা বলেছেন, উত্তরাঞ্চলে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার যথেষ্ট সুযোগ আছে। সহযোগিতা পেলে কৃষি সহ অন্যান্য পণ্য উৎপাদনে আগ্রহী উদ্যোক্তারা। বগুড়ার নকল ওষুধ তৈরির কারখানায় অভিযান চালিয়ে একজনকে আটক করেছে র্যাব। শনিবার রাতে শহরের সুলতানগঞ্জপাড়া নতুন ব্রিজ এলাকায় তাইজুল হোসেনের বাড়িতে অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত এবং সেখান থেকে জব্দ করা হয় মানুষ, গবাদি পশুর নানা রকম ওষুধ। একটি মামলায় কারাগারে থাকা তাইজুল হোসেনের স্ত্রী কল্পনা বেগম ব্যবসা দেখাশোনা করতেন। নকল ওষুধ তৈরি এবং বিক্রির অভিযোগে র্যাব তাকে আটক করেছে। রংপুর মিঠাপুকুর এলাকায় 1000 বোতল ফেন্সিডিল সহ 2 মাদক কারবারিকে আটক করেছে র্যাব। গতকাল সন্ধ্যায় ঢাকা রংপুর মহাসড়কের সচিবাড়ি এলাকায় একটি পাথর বোঝাই ট্রাকে অভিযান চালায় র্যাব। এ সময় পাথরের ভিতর থেকে 1000 বোতল ফেন্সিডিল সহ 2 জন মাদক কারবারিকেও আটক করেছে তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মাদক চোরাচালানের কথাও স্বীকার করেছে। চিরকুট লিখে নিখোঁজ সাতক্ষীরার পুলিশ কনস্টেবলের ছেলে মোহাইমিনুল ইসলামকে চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। মধ্যরাতে চট্টগ্রাম বন্দর এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ। পরিবার জানিয়েছে, অত্যন্ত মেধাবী ছাত্র মোহাইমিনুল শুক্রবার রাতে এশার নামাজ পড়ার কথা বলে বেরিয়ে যায় সে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের পাশাপাশি যুক্ত হলো হার্টসবুক। রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররণী মিলনায়তনে হার্টসবুকের শুভ মহরত অনুষ্ঠিত হয়। কেক কেটে শুভ মহরত অনুষ্ঠানটির উদ্বোধন করেন হার্টসবুকের চেয়ারম্যান এবং সিইও মেজবাউদ্দিন সরকার রুবেল। তিনি জানিয়েছেন, ফেসবুকের মতোই হার্টসবুকে থাকবে লাইক, কমেন্ট এবং শেয়ারিং সিস্টেম। টিভি দেখার পাশাপাশি থাকছে মেসেঞ্জার, ফটো, অডিও, ভিডিও পোস্ট করার অপশনও। পটুয়াখালীতে নিজ ঘরে পালিত সাপের কামড়ে এক সাপুড়ে মারা গেছেন। স্বজনরা জানিয়েছে, পশ্চিম কালিকাপুরে নিজের বাড়িতে সাপ পালতেন লতিফ ফকির। গতকাল রাতে সাপকে খাবার খাওয়াতে গেলে তাকেই ছোবল মারে বিষধর সাপটি। হাসপাতালে নেয়ার পর ভোরে চিকিৎসক লতিফকে মৃত ঘোষণা করেন। ওই সাপুরের লাশ দেখতে আশপাশের এলাকা থেকে শত শত মানুষ তার বাড়িতে ভিড় করেছে। স্থানীয়রা জানায়, লতিফ সাপুরে প্রায় 30 বছর সাপ ধরে জীবিকা নির্বাহ করছেন। পোষা কুকুর বিড়ালের নিবন্ধন চলছে চিলিতে। হারিয়ে যাওয়া বা চুরির হাত থেকে রক্ষায় সরকারিভাবে নেওয়া হয়েছে এই উদ্যোগ। আর সেই সাথে রোগবালাই এড়াতে দেওয়া হচ্ছে টিকা। গেল ফেব্রুয়ারি থেকে নিবন্ধন হয়েছে 9,30,000 প্রাণীর। চুরি বা হারিয়ে গেলে খুঁজে পেতে শরীরে বসানো হচ্ছে বিশেষ ডিভাইস। নিবন্ধিত সবগুলো প্রাণীর শরীরে চিপ বসানো হয়েছে, তবে জিপিএস না হলেও বেশ ভালো কাজ করছে ডিভাইসগুলো। টরন্টোর প্রিমিয়ার হয়ে গেল প্রিয়াঙ্কা ফারহানের নতুন ছবি স্কাই ইজ পিঙ্ক। এর প্রিমিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে লাল গালিচা মাতান সিনেমার কলা কৌশলীরা সোনালী বোসের পরিচালনায় প্রিয়াঙ্কা চোপড়া, ফারহান আক্তার ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন দাঙ্গাল খ্যাত জারা ওয়াসিম। এরপরেই ধর্মীয় কারণ দেখিয়ে বলিউড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। It was a really hard juxtaposition of real life. ছবিটিতে কাজ করা আমার জন্য খুব কঠিন ছিল। ছবিতে আমাকে একজন সন্তানহারা মায়ের চরিত্রে অভিনয় করতে হয়েছে, যা আমার ব্যক্তিগত জীবনের পুরোপুরি উল্টো। আমার হাজবেন্ড নিক সবসময় আমার পাশে ছিল, তাই আমি স্বাচ্ছন্দ্যে কাজ করতে পেরেছি। The daughter ages so much, but it was ইন্দোনেশিয়ায় জঙ্গল পোড়ানোর দায়ে অভিযুক্ত কোম্পানিগুলোর বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে। মালয়েশিয়ার চাপে এরই মধ্যে কার্যক্রম বন্ধ করা হয়েছে 30টি কোম্পানির কার্যক্রম। এর মধ্যে সিঙ্গাপুর ভিত্তিক একটি, মালয়েশিয়ার মালিকানাধীন 4টি প্রতিষ্ঠান রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে সেনাবাহিনী। ব্যবহার করা হচ্ছে 42টি হেলিকপ্টার। একদিনে 240 মিলিয়ন লিটার পানি এবং 107 টন লবণ ছিটানো হয়েছে হেলিকপ্টার থেকে। ভয়াবহ বন্যা কবলিত স্পেনে দক্ষিণ পূর্বাঞ্চলে এখনো চলছে ভারী বৃষ্টিপাত। বিপর্যস্ত নাগরিক জীবন।
3 দিনে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 6 জনের। ভ্যালেন্সিয়া, মুর্সিয়া এবং আন্দালুসিয়ায় তলিয়ে গেছে বেশিরভাগ রাস্তাঘাট। ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি বিভিন্ন এলাকায় পানিতে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী। সোমবার থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে বলে আশা করছেন আবহাওয়া অফিস। পানিবন্দীদের উদ্ধারে তৎপর রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। সেনাবাহিনীও উদ্ধার কাজে যোগ দিয়েছে। পানি সরে গেলে দ্রুত সময়ের মধ্যে রাস্তাঘাট ও বাড়িঘর মেরামতের নির্দেশনা দেওয়া হয়েছে। ভয়াবহ দুর্যোগের প্রভাব মোকাবেলায় বিশেষ তহবিল গঠন করা হয়েছে। মেক্সিকোতে একটি কুয়ায় লুকানো দেহাবশেষ থেকে 44 জনের মরদেহ শনাক্ত করেছেন ফরেনসিক বিজ্ঞানীরা। টুকরো টুকরো করে কেটে 119টি কালো ব্যাগে মুড়িয়ে কুয়ায় লুকিয়ে রাখা হয়েছিল মরদেহগুলো। জালিস্কো প্রদেশের গুয়াদালাজারা শহরের উপকণ্ঠে একটি এলাকায় চলতি মাসের শুরুর দিকে এসব দেহাবশেষের সন্ধান পায় পুলিশ। তীব্র গন্ধের কারণে স্থানীয়দের অভিযোগ পাওয়ার পরে অনুসন্ধান শুরু করলে বেরিয়ে আসে এই ভয়াবহ হত্যাকাণ্ডের তথ্য। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় এক চিকিৎসকের বাসা থেকে 2200 মানব ভ্রূণ উদ্ধার করা হয়েছে। এমন ঘটনাকে অবিশ্বাস্য বলছেন প্রতিবেশীরা। গত 3 সেপ্টেম্বর মারা যান ওই চিকিৎসক। তার আইনজীবীর দাবি, ভালো কোনো উদ্দেশ্যে হয়তো ভ্রূণ সংরক্ষণ করছিলেন জর্জ ক্লোপার। রহস্য উদ্ঘাটনে তদন্ত করছে পুলিশ। আমাদের প্রতিবেশী যা করেছে তা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। ভাবা যায় 2000-এর বেশি শিশুর মরদেহ একটি বাসায়। সত্যিই খুব ন্যাক্কারজনক কাজ এটি। তিনি ভালো কিছুই করেছিলেন হয়তো, তবে কর্তৃপক্ষের সাথে সমন্বয়ের মাধ্যমে সংগ্রহ করলে এমন সমস্যায় পড়তে হতো না। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নাট্যকার নির্মাতা বিপুল রায়হান। শহীদ বুদ্ধিজীবী, নন্দিত কথা সাহিত্যিক এবং প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা জহির রায়হানের বড় ছেলে তিনি। 14 সেপ্টেম্বর ভোর 4টার দিকে গুরুতর অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বাবার অসুস্থতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন বিপুল রায়হানের মেয়ে ভাষা রায়হান। বিশ্ববিখ্যাত পত্রিকা দ্য গার্ডিয়ানের সেরা 100 সিনেমার তালিকায় জায়গা পেয়েছে অনুরাগ কাশ্যপের গ্যাংস অফ ওয়াসিপুর। 2000 সাল থেকে এখন পর্যন্ত নির্মিত সিনেমা থেকে বাছাই করে তৈরি হয়েছে এই তালিকা। এতে গ্যাংস অফ ওয়াসিপুর দখল করেছে 59তম স্থান। এরপরে রয়েছে দ্য ডার্ক নাইট, ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড, গ্ল্যাডিয়েটরের মতো বিখ্যাত সব মুভিগুলো। আসছে এক ভিলেইনের সিকুয়েল। সিদ্ধার্থ মালহোত্রা, শ্রদ্ধা কাপুর এবং রিতেশ দেশমুখ অভিনীত সিনেমাটি মুক্তি পেয়েছিল 2014 সালে। সুন্দর কাহিনী এবং সাবলীল অভিনয়ের জন্য বক্স অফিসে ভালো ব্যবসা করে এটি। আর সেই সুখ স্মৃতিকে পুঁজি করে পার্ট 2 তৈরির ঘোষণা দিয়েছেন পরিচালক মোহিত সুরি। শোনা যাচ্ছে এতে অভিনয় করবেন জন আব্রাহাম। আগামী বছরের প্রথম দিকেই শুরু হবে এর শুটিং। 5 साल पहले मेरी बीवी मर गई थी, तब से मैं सटक गया हूँ। तुम ईस्टर्न यूरोप इंचार्ज के साथ দর্শক, চলছে সব খবর। ছোট্ট একটা বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন সব খবর। শেখ হাসিনা দ্য মাদার অফ হিউম্যানিটি শিরোনামে কভার স্টোরি প্রকাশ করেছে ইউরোপের কূটনীতি বিষয়ক ম্যাগাজিন ডিপ্লোম্যাট। 12 সেপ্টেম্বর বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ম্যাগাজিনটির চলতি সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। উপস্থিত অতিথিদের নিয়ে ডিপ্লোম্যাটের প্রকাশক মেইলিন্ডি লারা এবং দ্য হেগে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মোহাম্মদ বেলাল এই মোড়ক উন্মোচন করেন। ডেঙ্গু প্রতিরোধে পৌর মেয়র এবং কাউন্সিলরদের একযোগে কাজ করার পরামর্শ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। সকালে কাকরাইলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে পৌরসভার মেয়রদের সাথে মতবিনিময় সভায় পরামর্শ দিয়েছেন তাজুল ইসলাম। বলেছেন, রোহিঙ্গাদের জন্মসনদ পাওয়ার কোনো অধিকার নেই। কোনো রোহিঙ্গা যেন জন্মসনদ না পায় সেদিকে নজর রাখতে হবে। এখন কিন্তু অনেক বিল্ডিং আছে, বিল্ডিংয়ের ছাদের মধ্যে পানি জমা থাকে অথবা আনাসে কানাসে জমা থাকে, সে সমস্তগুলা থেকে যাতে নাকি এটা না হতে পারে সেজন্য আপনাদেরকে এই দায়িত্বটা পালন করবেন। মেয়র সাহেবরা, আপনাদের কাউন্সিলর সাহেবরা জন্ম সনদ দেওয়ার সময় যাতে কোনো অবস্থাতে কোনোভাবে রোহিঙ্গা কোনো মানুষ যাতে নাকি জন্ম সনদ না পায়।
রং সাইডে ঢুকে কুমিল্লার 2 ছাত্রলীগ নেতাকে প্রাণে মারল শ্যামলী পরিবহনের বাস। 4 জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল 6 মোটরসাইকেল আরোহী সহ 7 জনের, এদের মধ্যে 2 জন ছাত্রলীগ নেতা। দুপুরে সদর দক্ষিণ উপজেলা থেকে পদুয়া বাজারের দিকে ফেরার সময় 3 মোটরসাইকেল আরোহীকে চাপা দেয় বাসটি। এতে কুমিল্লার বিজয়পুর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মোহাম্মদ সজল এবং অর্থ সম্পাদক মোহাম্মদ কাজল মারা যান। নিহত অপরজন লালমতি গ্রামের মোহাম্মদ শাহিন। এই ঘটনায় বাস চালক হেলপারকে আটক করা হয়েছে। আর বাসটা মেবি নূরজাহান থেকে বেড়ে চট্টগ্রামমুখী ছিল। ওরা এই হুন্ডার মানে স্পিড খুব দ্রুত ছিল, আইসা ওদের আপনার ইয়ের সাথে বাসের সাথে বাড়ি দেয়, বাড়ি দিলে তারা 3 জন ছিটকে পড়ে যায়। এদিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাস চাপায় স্কুল পড়িয়ে মোটরসাইকেলের 2 আরোহী নিহত হয়েছে। সকালে কালিয়াচ সাপ্রাই ইকোনমিক জোন এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ সদরের 1400 গ্রামের হৃদয় এবং রোমান, দুজনই 10ম শ্রেণীর ছাত্র। এছাড়া গোপালগঞ্জ এবং মাগুরায় সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। একটি পরিবহন মুহূর্তের মধ্যে শেষ করে দিয়েছে একটি পরিবারের সব স্বপ্ন, নিভিয়ে দিয়েছে ভবিষ্যতের সব আশার আলো। বলছি ভিক্টর পরিবহনের চাপায় নিহত সঙ্গীত পরিচালক পারভেজ রবের অসহায় পরিবারের কথা। পারভেজকে চাপা দেয়া একই পরিবহনের একটি বাসের বেপরোয়া গতি 1 সপ্তাহের মধ্যে পঙ্গু করে দিয়েছে তার ছেলেকে। ঘটনার সপ্তাহ পেরোলেও এখনো আটক হয়নি ঘাতক বাসের চালক কিংবা হেলপার। আর্থিক সহযোগিতার আশ্বাস পাওয়া যায়নি কোনো মাধ্যম থেকে। আমি তো বিচার চাচ্ছি যে বাস ভিক্টর বাসের এই যে এরকম করে উল্টাপাল্টা চালায় এরকম করলো, যে দুইটা জীবন নষ্ট করলো, আর আমার এই ছেলেকে পঙ্গু করে ফেললো, ওর বাবাকে মেরে ফেললো, ওর বন্ধুকে মেরে ফেললো। কি দিয়ে দেখলাম যে ড্রাইভার আমার দিকে তাকাইলো, আমার দিকে তাকাই ড্রাইভার আউলি তাউলি মানে বাউলা নিতে টানতেছে। আমি নামার ট্রাইও করছি, বাও নামাইছি, পা রাস্তায় আর কি ছেঁচড়া অনেক জোরে চলতেছিল। তো বামে একটা বাস দাঁড়ানো ছিল, ওই বাসের সাথে একদম ঘেঁষায়া টান দিচ্ছে, তো যেই কারণে আমার হাড্ডি টাড্ডি সব লয়ে গেছে, অনেক ব্যথা করে, মানে সহ্য করতে পারি না। নোয়াখালীতে 3 বছরের শিশুসহ অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃতদেহ উদ্ধারের ঘটনায় শ্বশুর আয়ুব আলীকে আটক করেছে পুলিশ। শনিবার আন্ডারচর ইউনিয়নের কাজীরচর গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিবারের অভিযোগ, পারিবারিক কলহের জেরে প্রায়ই পান্নাকে শারীরিক নির্যাতন করত শ্বশুর বাড়ির লোকজন। পারিবারিক ব্যাপার পরদে এই টকজক গরিব জন্য টোঁড়া সিবি মাইয়ারে হত্যা করে গেলেছে, ইয়ারা নাতিনিয়া শিখ করে দিয়েছে, নাতিনেরা টোঁড়া সিবি হত্যা করছে। সুরতাল রিপোর্ট তৈরি করার পর তাকে আমরা পোস্টমর্টমের জন্য পাঠাই। তবে তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে মেয়েটা 5 মাসের অন্তঃসত্ত্বা ছিল। মেয়ের যে শ্বশুর তাকে আমরা আটক করেছি, তাদের জিজ্ঞাসাবাদ করতেছি। সাভার পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল মজিদকে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে 1 জনকে। পুলিশ জানিয়েছে জড়িতদের ধরতে অভিযান চলছে। এর আগে দুপুরে সাভার মডেল থানায় 8 জনকে আসামি করে নিহতের বাবা মামলা করেন। গতরাতে এলোপাতাড়ি গুলি করলে মজিদকে হত্যা করে দুর্বৃত্তরা। পায়ে গুলি আর আমার পায়ে জিবা কামড় দিয়ে উপরে রয়েছে, মাথায় গুলি অনেক পড়ে রয়েছে। যারা মারছে তার বাড়ির সামনে গুলি করেছে। মেকাল মেম্বার, মুক্তার, মনি, বাবু, সুজাত, রিপন, আফরোজা। চুয়াডাঙ্গার দামুরহুদা থেকে হুন্ডির টাকা সহ 1 জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সকালে সীমান্তের কুতুবপুর পূর্বপাড়া গ্রামে অভিযান চালানো হয়। আটক আব্দুর রাজ্জাক বিশ্বাসের কাছ থেকে 30,50,000 টাকা জব্দ করা হয়েছে। তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে বিজিবি জানিয়েছে। চাঁপাইনবাবগঞ্জে যুবলীগ নেতা তুহিন হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে জেলা শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে উপজেলা যুবলীগের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। বক্তারা এই হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। 8 সেপ্টেম্বর সিএনপি ঘাট এলাকা থেকে ওয়ার্ড যুবলীগের দপ্তর সম্পাদক তুহিন আলীর লাশ উদ্ধার করে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। স্বজনরা জানিয়েছেন 11 সেপ্টেম্বর স্বামী পরিত্যক্তা ওই নারীকে বিজয়নগরের বাড়িতে ঢুকে সংঘবদ্ধভাবে নির্যাতন করে স্থানীয় লিটন, জসিম এবং ফয়সাল। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন নেত্রকোনায় হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসার শিকার সেই শেফালি আক্তার। চিকিৎসকরা বলেছেন অর্ধেক স্তন হারানো ওই নারীকে কি সেবা দেওয়া হবে তা পরীক্ষা নিরীক্ষার পরেই চূড়ান্ত হবে। হতদরিদ্র নারীর চিকিৎসায় প্রশাসন এগিয়ে আসে খুশি এলাকাবাসী এবং তার স্বজনরা। এরকম ঘটনা যেন বাংলাদেশের আর কোথাও না ঘটে, তো আমরা এরকম ঘটনার তীব্র নিন্দা জানাই। হাতুড়ে ডাক্তার যারা চিকিৎসা জানে না ওদেরকে আগে তাদের দায়িত্ব থেকে সরাই দিতে হবে। অবস্থা এখন গুরুতর। আমি রোগীটাকে প্রাথমিকভাবে এখানে দেখে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করছি এবং তাকে তার সার্জারি ওয়ার্ডে আমি প্রেরণ করছি এবং ওখানকার কর্তব্যরত চিকিৎসক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। সেবাগুলি আমরা নিশ্চিত করব। এছাড়া আমরা বর্তমান সময়ে যে প্রাথমিক ব্যবস্থা হিসেবে আমরা উপজেলা প্রশাসন থেকে আমরা ওনার যে অর্থের সংকুলন সেটা আমরা নিশ্চিত করছি। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে চলছে সামাজিক উন্নয়ন শীর্ষক 2 দিনব্যাপী ICSDAP সম্মেলন। সকালে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে সামাজিক উন্নয়ন বিষয়ক আলোচনার মধ্য দিয়ে দ্বিতীয় সেশন শুরু হয়। 1 ঘন্টা সেশনে দেশের সামাজিক উন্নয়নে অবদান রাখা 2 জন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের রাইট ডে 2019 উপলক্ষে ফ্ল্যাশ মব অনুষ্ঠিত হচ্ছে নগরের শিববাড়ি মোড়ে। বিকেলে এই ফ্ল্যাশ মবে অংশ নেয় 18 শতাধিক ছাত্রছাত্রী। 25 থেকে 27 সেপ্টেম্বর এই 3 দিনের রাইট ডে উদযাপিত করবে বিশ্ববিদ্যালয়ের 16তম ব্যাচের শিক্ষার্থীরা। স্বাস্থ্য খাতে বর্তমান সরকারের সফলতা বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী। চট্টগ্রামের পটিয়ায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় এমন মন্তব্য করেছেন তিনি। বলেছেন স্বাস্থ্য খাতে সরকার প্রদত্ত সব সেবা সাধারণ রোগীদের মধ্যে পৌঁছাতে হবে। নরসিংদীতে রং ব্যবসায়ী রুহুল আমিন হত্যার প্রতিবাদ এবং বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। দুপুরে জেলা প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিল নিয়ে যোগ দেয় নিহতের স্বজন এবং এলাকাবাসী। এ সময় বক্তারা রুহুল আমিন হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারেরও দাবি জানায়। এর আগে গত বুধবার প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় রুহুল আমিনকে। পটুয়াখালীর বাউফলে কৃষক নুরুল ইসলাম হাওলাদার হত্যা মামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা। সকালে শহরের প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই দাবি জানান নিহতের ছেলে মনিরুল ইসলাম। তিনি বলেন 24শে আগস্ট ইন্দ্রকুল গ্রামের বাড়িতে ঢুকে তার বাবা নুরুলকে কুপিয়ে এবং পিটিয়ে আহত করে জামশেদ এবং তার লোকজন, পরে হাসপাতালে মারা যান। পুলিশি জনতা, জনতাই পুলিশ এই স্লোগানে নওগাঁ সাপাহারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা কমিউনিটি পুলিশের উদ্যোগে স্থানীয় একটি স্কুল মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় বক্তারা মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ইফটিজিং, নারী শিশু নির্যাতন, ধর্ষণ এবং মানব পাচারের বিরুদ্ধে সকলের সচেতনতার কথা বলেন। পাশাপাশি অপরাধ দমনে আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বদা সহযোগিতার আহ্বানও জানান। যুগের সাথে তাল মিলিয়ে নতুন প্রজন্মকে গড়ে তুলতে হলে মানসম্মত শিক্ষা নিশ্চিতের বিকল্প নেই বলে মন্তব্য করলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। চট্টগ্রামের আনোয়ারায় পশ্চিম বরুমছড়া আখতারুজ্জামান চৌধুরী বাবু উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন তিনি। বলেছেন শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার। পলিথিন মুক্ত ময়মনসিংহ বিভাগ বাস্তবায়নে মানববন্ধন হয়েছে শেরপুরে। দুপুরে নিউ মার্কেট মোড়ে পলিথিন বর্জন করুন, সুন্দর শেরপুর গড়ুন এই স্লোগানে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির আয়োজক মানবাধিকার সংস্থা আমাদের আইন সংগঠন। বাংলাদেশ ছাত্রলীগের নতুন ভারপ্রাপ্ত সভাপতি এবং সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে যশোরের জেলা ছাত্রলীগ। সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে আনন্দ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে বক্তারা বলেন গতিশীল নতুন নেতৃত্বে ছাত্রলীগ আরও শক্তিশালী হবে। প্রকৃত ছাত্ররাই আগামীতে ছাত্রলীগের নেতৃত্ব দেবে। ব্যত্যয় ঘটিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া 34 শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলে উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বরাবর চিঠি দিয়েছেন ডাকসু ভিপি মোহাম্মদ নুরুল হক। দুপুরে চিঠিটি উপাচার্যের দফতরে পাঠানো হয়। চিঠিতে অবৈধভাবে ঢাবির ছাত্রত্ব দেখে যারা ডাকসুর পদে নির্বাচিত হয়েছেন তাদের পদ শূন্য ঘোষণা করার দাবি জানিয়েছেন তিনি। এছাড়া অবৈধভাবে তাদের ভর্তি করায় ডাকসুর কোষাধ্যক্ষ এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলি রুবাইয়াতুল ইসলামের অপসারণ দাবি করেন ডাকসু ভিপি।
নাটোরের বাগাতিপাড়ায় অবৈধভাবে উপজেলা ছাত্রলীগ কমিটি গঠনের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে জেলা ছাত্রলীগের একাংশ। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেছেন, গত 14 সেপ্টেম্বর সম্মেলনের কথা থাকলেও আওয়ামী লীগের নির্দেশে তা স্থগিত করা হয় এবং সেই স্থগিতাদেশ না মেনে নাটোর 1 আসনের সংসদ সদস্য 71 সদস্য বিশিষ্ট উপজেলার ছাত্রলীগ কমিটি ঘোষণা করে, যা অসাংগঠনিক এবং অবৈধ দাবি করে দ্রুত গঠনতন্ত্র অনুযায়ী কমিটি করা হবে বলেও জানিয়েছেন তারা। ঝিনাইদহে মাদক মামলায় আব্দুল জব্বার নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে জেলা অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক MG আজম এই রায় দিয়েছেন। মামলার বিবরণে জানা যায়, 2010 সালের 1 সেপ্টেম্বর কালীগঞ্জ উপজেলার 12 বাজার থেকে 30 বোতল ফেন্সিডিল সহ আব্দুল জব্বার এবং আব্দুল জলিল নামে দুজনকে আটক করে পুলিশ। মামলার অপর আসামি আব্দুল জলিল মারা গেছেন। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প এবং সীমান্ত এলাকা পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্র এবং চীনের প্রতিনিধি দল। দুপুরে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট এল মিলারের নেতৃত্বে কুতুপালংয়ের 8 নম্বর ক্যাম্প পরিদর্শন করেন মার্কিন প্রতিনিধি দল। রোহিঙ্গাদের খাদ্য সহায়তা এবং সেবা কার্যক্রমগুলো পর্যবেক্ষণ করে দলটি। দুপুরে বান্দরবানের ঘুমধুমের তুমরু কোনারপাড়া সীমান্তে জিরো লাইনে থাকা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে চীনা প্রতিনিধি দল। এ সময় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী, বিজেপির কয়েকজন সদস্যদের সাথেও কথা বলেন তারা। কক্সবাজারের ত্রাণ এবং প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে 8 ঘণ্টা বৈঠক করে এই দলটি। আগে নির্বাচন, তারপরে শান্তি চুক্তি। আসন্ন সাধারণ নির্বাচনের আগে বিদ্রোহীদের সাথে শান্তি আলোচনার ব্যাপারে আর কোনো উদ্যোগ নেওয়া হবে না। শনিবার আফগান সরকারের মুখপাত্র সাদিক সিদ্দিকি একথা জানিয়েছেন। আগামী 28 সেপ্টেম্বর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা আফগানিস্তানের। গেল সপ্তাহে মার্কিন সেনাদের উপরে হামলার জেরে তালেবানের সাথে শান্তি চুক্তি এবং আলোচনা বাতিল করে যুক্তরাষ্ট্র। আপাতত শান্তি প্রক্রিয়া বন্ধ রেখেছে আফগান সরকার। আমরা বিশ্বাস করি গণতান্ত্রিক নির্বাচনে বৈধভাবে শান্তি প্রতিষ্ঠার পথ খুলে দেয়। নির্বাচনে জিতে যে দলই ক্ষমতায় আসুক না কেন, শান্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে আফগান সরকারের অন্যতম অগ্রাধিকার। মালি সহ সদস্য দেশগুলোতে নিরাপত্তা জোরদার করতে $100 কোটি তহবিল ঘোষণা করেছে পশ্চিম আফ্রিকার অর্থনৈতিক জোট ECOWAS। জোটের প্রেসিডেন্ট জানিয়েছেন, সন্ত্রাস বিরোধী 5 দেশ ভিত্তিক সামরিক জোট সাহেলকে দেওয়া হবে এই অর্থ। বিশেষ করে মালি, বুর্কিনা ফাসো এবং চাঁদে সাম্প্রদায়িক দাঙ্গা ও জঙ্গি গোষ্ঠীর তৎপরতা ঠেকাতে এই তহবিলের টাকা ব্যয় করা হবে। আফ্রিকার বিভিন্ন দেশে জঙ্গি তৎপরতায় ঘরছাড়া হয়েছেন 30 লাখের বেশি মানুষ। নিজস্ব দাতব্য সংস্থা ফ্যাশন ফর রিলিফের জন্য ক্যাটওয়াক করলেন জনপ্রিয় মডেল নাওমি ক্যাম্বেল। লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে হওয়া আয়োজনের উদ্দেশ্য ছিল দরিদ্র শিশুদের শিক্ষা এবং দক্ষতা বৃদ্ধিতে তহবিল সংগ্রহ। বিচিত্র কিন্তু নজরকাড়া সব পোশাক নিয়ে হাজির হন ডিজাইনাররা। 2005 সালে প্রতিষ্ঠিত ফ্যাশন ফর রিলিফ জন্মলগ্ন থেকেই নানা সামাজিক কার্যক্রমের সাথে যুক্ত। ফ্রান্সের রাজধানী প্যারিসে বর্ণিল আয়োজনে ঐতিহ্যবাহী শারদীয় উৎসব উদযাপন করলো 300-র বেশি চীনা শিক্ষার্থী। শনিবার সেইন নদীতে এই উৎসবে মাতেন তারা। ছিল নাচ, গান সহ নানা সাংস্কৃতিক আয়োজন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা চীনের প্রতি ভালোবাসা এবং জাতীয় ঐক্য প্রকাশ করে। সিলেটের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে শুরু হয়েছে। উদ্বোধনী দিনে বালক বালিকা গ্রুপে 2টি খেলা অনুষ্ঠিত হয়েছে। সকালে সিলেট জেলা স্টেডিয়ামে টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। টুর্নামেন্ট থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে ব্রাজিলে উন্নততর প্রশিক্ষণের ব্যবস্থা করবে সরকার। ইংলিশ প্রিমিয়ার লিগে ফুটবলে জয়ের ধারা অব্যাহত রেখেছে লিভারপুল। অ্যানফিল্ডে নিউক্যাসলকে 3-1-এ হারিয়েছে অলরেডরা। যদিও স্বাগতিক দর্শকদের শুরুতেই হতবাক করে দেয় নিউক্যাসল। 7 মিনিটে উইলিয়ামসের গোলে লিড পায় তারা। তবে 28 এবং 40 মিনিটে সাদিও মানের 2 গোল আর 72 মিনিটে মোহাম্মদ সালার দারুণ ফিনিশিংয়ে জয় পায় সহজ এই ক্লাবটি। চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়নদের লিগে এটি টানা 5ম জয়, যা আর কারো নেই এবারে ইংলিশ লিগে। তবে ইংলিশ লিগে হোঁচট খেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। নরউইচ সিটির কাছে তারা হেরেছে 3-2 গোলে। ম্যাচের 18 মিনিটে ম্যাকলিনের গোলে লিড পায় নরউইচ সিটি। 28 মিনিটে ক্যান্টওয়েলের গোলে ব্যবধান 2-0 করে স্বাগতিকরা। তবে বিরতিতে যাবার আগ মুহূর্তে এগুয়েরোর গোলে স্কোর লাইন 2-1 করে ম্যানচেস্টার সিটি। 50 মিনিটে দলের নিয়মিত স্কোরার পুটকির গোলে 3-1 ব্যবধানে এগিয়ে যায় নরউইচ সিটি। ম্যাচের 28 মিনিটে রদ্রি হার্নান্দেজের গোল ব্যবধান কমালেও হার এড়াতে পারেনি ম্যানচেস্টার সিটি।
এদিকে ইপিএলে আজ ওয়াটফোর্ডের মুখোমুখি হবে আর্সেনাল। বাংলাদেশ সময় রাত 9:30 এই ম্যাচটি শুরু হবে। আজ গানারদের সামনে সুযোগ থাকছে পয়েন্ট টেবিলের 3 নম্বরে উঠে আসার। তবে ইনজুরি সমস্যার জন্য এই ম্যাচে লাকাজাতে বেল্লেরিনকে পাওয়া যাবে না আর্সেনালের হয়ে। নড়াইলে সুলতান উৎসবের শেষ দিনে হয়ে গেল জমজমাট নৌকা বাইচ। দুদিনের চিত্রা নদীর দুই পারে ছিল মানুষের উপচে পড়া ভিড়। নদী তীরবর্তী আশপাশের বাড়ির ছাদও ছিল দর্শকে পরিপূর্ণ। সাবেক নড়াইল ফেরিঘাটের শেখ রাসেল সেতু থেকে সুলতান সেতু পর্যন্ত 3 কিলোমিটার নদী পথে জমজমাট নৌকা বাইচ চলে। প্রতিযোগিতায় পুরুষ দলে 8টি, নারী দলে 4টি নৌকা অংশ নেয়। দর্শক, এই ছিল আজকের সব খবরের আয়োজনে। যে কোনো সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন যমুনা টেলিভিশনে। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। লগ ইন করুন www.jamuna.tv, Facebook/Jamuna Television, YouTube/Jamuna TV। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।